হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি হিস্ট্রি এমসিকিউ সেশনের লেকচার 10। প্রত্যেক দিনের মতো তোমরা কিন্তু হাতের কাছে খাতা পেন নিয়ে বসবে। গুরুত্বপূর্ণ তথ্য অনেক আসবে, সেগুলো নোট ডাউন করবে। আর নতুন তথ্যগুলো তো খুব ভালো করে নোট ডাউন করে রাখবে, তার কারণ এখন কিন্তু যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে সেখানে একটু ডেপথ থেকে কোশ্চেন কিন্তু করবে। তো বেশি দেরি না করে আমরা শুরু করব। প্রথম কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত এবং এটি সিন্ধু শহরের একমাত্র শহর যা তিনটি ভাগে বিভক্ত? আপার টাউন, মিডল টাউন আর লোয়ার টাউন, এই তিনটি ভাগে বিভক্ত। উত্তরটা তোমরা প্রথমে দেওয়ার চেষ্টা করো। উত্তরটা হচ্ছে ধোলাভিরা। এটা গুজরাটে অবস্থিত। এই ধোলাভিরা তিনটে স্টেপে বিভক্ত ছিল, ঠিক আছে? এর পাশাপাশি আমরা জেনে নেব লোথাল কেন বিখ্যাত, চানহুদারো কেন বিখ্যাত আর বানওয়ালি কেন বিখ্যাত। এর আগেও ক্লাসে পড়ানো হয়েছে, তোমরা পারলে অবশ্যই বলবে কমেন্টসে। লোথাল বিখ্যাত দুটি কারণে। প্রথমত, সেই সময়কার সবচেয়ে বড় কৃত্রিম পোতাশ্রয় পাওয়া যাচ্ছে লোথালে, ঠিক আছে? আর্টিফিশিয়াল ডকের জন্য বিখ্যাত। আর্টিফিশিয়াল ডক বা ডকইয়ার্ড বলা হচ্ছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডকইয়ার্ড বলা হচ্ছে। তারপরে লোথাল ও রংপুরে চালের তুষ পাওয়া যাচ্ছে, রাইস হাস্ক পাওয়া যাচ্ছে, রাইস হাস্ক পাওয়া যাচ্ছে। চানহুদারো একমাত্র শহর, একমাত্র নগর যেটাতে কোনো সিটাডেল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সিটাডেল বিহীন একটা নগর। সিটাডেল ছাড়া, সিটাডেল যেখানে পাওয়া যাচ্ছে না, বোঝা গেল? সিটাডেল বিহীন একটা নগর। বানওয়ালি বা বনওয়ালি, বনওয়ালি বিখ্যাত। এখানে গ্রিড প্যাটার্ন দেখা যাচ্ছে না, যে গ্রিড প্যাটার্ন ছিল এরকম টাইপের, প্লাস চিহ্নর মতো রাস্তা, এই সাইডে, তারপরে এই সাইডে বাড়িঘর থাকতো, রাইট? এরকম এরকম বাড়িঘর থাকতো। তো এই যে রাস্তার এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন পাওয়া যাচ্ছে না। বানওয়ালিতে গ্রিড প্যাটার্ন মিসিং দেখা যাচ্ছে। এখানে সার্কুলার রোড দেখা যাচ্ছে, সার্কুলার রোড, বোঝা গেল? তো বানওয়ালিতে পাওয়া যাচ্ছে না গ্রিড প্যাটার্ন। চানহুদারোতে সিটাডেল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সিটাডেল বিহীন নগর চানহুদারো। লোথাল বিখ্যাত আর্টিফিশিয়াল ডকের জন্য, রাইস হাস্কের জন্য। ধোলাভিরা তিনটি স্টেপে বিভক্ত হওয়ার জন্য বিখ্যাত। তো প্রত্যেকটা নগর বা কেন্দ্রের কিন্তু একটা ইউনিক বিষয় ছিল, এগুলো ফটোস্থ রাখতে হবে। নেক্সট, বৈদিক যুগে আধুনিক সুতলেজ নদীকে ঋগ্বেদের আর্যরা কোন প্রাচীন নামে ডাকতো? সুতলেজ নদী, এটা হচ্ছে বর্তমান নাম, আধুনিক নাম। এর পুরনো নাম বা বৈদিক যুগে কি নামে ডাকা হতো? উত্তরটা হচ্ছে শতদ্রী, শতদ্রী। এবার আমরা জেনে নেব যে এই যে সমস্ত নামগুলো বৈদিক যুগের নাম, এগুলোর বর্তমান নাম কি। পরীক্ষায় জিজ্ঞেস করে নাই যে এই নদীটার নাম বৈদিক যুগে কি ছিল। যেমন বিতস্তা, এটার এখন নাম ঝিলাম, ঝিলাম। পুরুষনি, এটার নাম রাভি। বিপাশা, বিয়াস রিভার, ঠিক আছে? তো এই বর্তমান নামগুলো মনে রাখতে হবে আর পুরনো নামগুলো মনে রাখতে হবে। ভুলিয়ে যাই, এই জন্য একটু ভালো করে মুখস্থ করতে হবে। নেক্সট, মহাত্মা বুদ্ধের মহাপরিনির্বাণের ঠিক পরেই 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? একদম প্রথম বৌদ্ধ সঙ্গীতের কথা বলা হচ্ছে, 483 খ্রিস্টপূর্বাব্দ। কিছু কিছু জায়গায় তোমরা 480 খ্রিস্টপূর্বাব্দ লেখা দেখতে পারো, দুটোই মনে রাখতে হবে। এবার কোশ্চেন হচ্ছে যে সেই সময় সভাপতিত্ব কে করেছিলেন? উত্তর হচ্ছে মহাকাশ্য। ইনি ছিলেন প্রথম বৌদ্ধ সঙ্গীতের, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি, ঠিক আছে? তারপরে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি ছিলেন শাবকামি, সেকেন্ড। থার্ড মোগলিপুত্র তিস্তা, ফোর্থ বসুমিত্র। এইবার সময়কালটা আমাদের অনেক সময় জিজ্ঞেস করে নাই, এটা তো লেখাই রয়েছে কোশ্চেনে, 483 বিসিই খ্রিস্টপূর্বাব্দ বা 480ও ধরা হয়, মনে রাখতে হবে দুটোই। তারপরে সেকেন্ড শাবকামি, এটা হয় 383 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে থার্ড, এটা হয় 250 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে ফোর্থ, এটা হয় 72 এডিতে। এই একমাত্র ফোর্থ কাউন্সিল যেটা খ্রিস্টাব্দের মধ্যে হতে দেখা যাচ্ছে, এই জন্য একটু ইউনিক হয়ে যায়, মুখস্থ করে নেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি? একমাত্র মহাজনপদ যেটা দক্ষিণ ভারতে অবস্থিত সেটা হচ্ছে অশমোক। এই অশমোকের রাজধানী আমরা দেখে নেব, পৈঠান বা পৈডান বলা হচ্ছে, পৈঠান বা পোডান বলা হয়, পোডান, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব গান্ধারের রাজধানী তক্ষশিলা, তক্ষশিলা বাংলায় লিখে নেবে তোমরা। মগধের রাজধানী দুটো ছিল, প্রথম রাজধানী রাজগৃহ,
রাজগৃহ। আর একটা কি ছিল? পাটলিপুত্র। পাটলিপুত্র। নেক্সট অবন্তী। অবন্তীরও দুটো রাজধানী ছিল, উত্তর দিক আর দক্ষিণ দিক। উত্তর দিকের রাজধানী ছিল উজ্জৈন। উজ্জৈন। দক্ষিণ দিকের রাজধানী কি ছিল? মাহিষ্মতি। মাহিষ্মতি। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্থের রাজধানী, এটা হচ্ছে সাউথের। নর্থ সাউথ দুটোই মনে রাখতে হবে। তোমরা কমেন্টে জানাবে এইরকম আরেকটি মহাজনপদ ছিল যার উত্তর দিকে একটা রাজধানী আছে, দক্ষিণ দিকে আরেকটা রাজধানী পাওয়া যাচ্ছে। কমেন্টে তোমরা অবশ্যই নামটা জানাবে। নেক্সট, মৌর্য সম্রাট অশোকের নেপালে অবস্থিত কোন লিপিটি থেকে জানা যায় যে তিনি বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে গিয়ে ধর্মীয় কর মকুব করেছিলেন? উত্তরটা হচ্ছে রুমিনদেই স্তম্ভ লিপি। খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে। এর পাশাপাশি আমরা অন্যান্য লিপি সম্পর্কেও জেনে নেব। মাস্কি লিপি। মাস্কি লিপি কেন বিখ্যাত? মাস্কি লিপি হচ্ছে একমাত্র লিপি যেখানে অশোকের নাম ডাইরেক্ট ওখানে লেখা ছিল, ওই লিপিটাতে। ঠিক আছে, তো অশোক নামটা লেখা ছিল, এই জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে। শাহবাজগাড়ি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? এটা এটা পাকিস্তানের খাইবার পাখতুনওয়াতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, খাইবার পাখতুনওয়া এ পাওয়া যাচ্ছে, যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ছে। নেক্সট 13 নম্বর শিলালিপি। এই যে শিলালিপিগুলো ছিল না, যেখানে মেজর শিলালিপি বলা হচ্ছে, যেখানে 14টা শিলালিপি বা অনুশাসন লেখা থাকতো, সেই 14টা অনুশাসনের মধ্যে 13 নম্বর অনুশাসন একটু বিখ্যাত। একটা ইউনিক কারণ আছে, কারণটা হচ্ছে এই 13 নম্বর শিলালিপিতেই বা 13 নম্বর অনুশাসনেই অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে লেখা ছিল। 261 খ্রিস্টপূর্বাব্দের যে কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ ওয়ার সম্পর্কে আমরা জানতে পারছি এই 13 নম্বর শিলালিপি থেকে। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার এসেছে। নেক্সট, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে মুঘল চিত্রকলা বা পেন্টিংস এর ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? উত্তর হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময়কালটাকে এই যে পেন্টিংস এর বা চিত্রকলার স্বর্ণযুগ বলা হচ্ছে। আমরা সময়কাল জেনে নেব, তার পাশাপাশি বা তার আগে আমরা দু একটা বিষয় জেনে নিই। যেমন শাহজাহান, এনার সময়কালটাকে আর্কিটেকচারের স্বর্ণযুগ বলা হচ্ছে, তার কারণ আমরা জানি যে শাহজাহান কি তৈরি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা ঔরঙ্গজেবকে, আচ্ছা আমি এটা লিখে দিই, আর্কিটেকচারের স্বর্ণযুগ বলা হচ্ছে গোল্ডেন এজ। জাহাঙ্গীরের সময়কাল পেন্টিং এর জন্য বিখ্যাত, পেন্টিং এর জন্য বিখ্যাত। ঔরঙ্গজেবকে কি বলা হচ্ছে? জিন্দা পীর বলা হচ্ছে। জিন্দা পীর বলা হচ্ছে কেন? কারণ তিনি ভীষণ কঠোর জীবনযাপন করতেন এবং ডিসিপ্লিন ছিলেন। আকবর, আকবর কেন বিখ্যাত আমরা জানি, অনেক কারণে বিখ্যাত। যেমন তিনি 1564-তে তিনি জিজিয়া রদ করছেন। ঠিক আছে, জিজিয়া তিনি রদ করছেন। ঠিক আছে, এই জিজিয়া আবার চালু করছেন কিন্তু ঔরঙ্গজেব 1679 এডিতে। ঠিক আছে, তো এই সমস্ত সালগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবার আমরা প্রত্যেকটা সম্রাটের সময়কাল একটু জেনে নেব এর পাশাপাশি। আকবরের সময়কাল হচ্ছে 1556 থেকে 1605। তারপরে আসছে জাহাঙ্গীর 1605 থেকে 1627। তারপরে আসছে শাহজাহান 1627 থেকে 1627 না 28 ধরা হয়, 1628 থেকে 1658। তারপরে 1658 থেকে 1707-এ মারা যাচ্ছে ঔরঙ্গজেব। এই সময়কাল ঠোঁটস্থ রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় সময়কাল উল্লেখ করেও কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট, 1760 সালের বিখ্যাত বন্দিবাসের যুদ্ধ বা ব্যাটল অফ ওয়ানদিওয়াস। আচ্ছা এটা একটু মনে রাখবে যে বন্দিবাসের যুদ্ধও বলা হয়, আবার ওয়ানদিওয়াসের যুদ্ধও বলা হয়। তো এই বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা কাকে চূড়ান্তভাবে হারিয়ে ভারত থেকে তাদের রাজনৈতিক স্বপ্ন মুছে দিয়েছিল? উত্তর হচ্ছে ফরাসি। ফরাসি, ফ্রেঞ্চরা হেরে যাচ্ছে এই যুদ্ধে, ওয়ানদিওয়াসের যুদ্ধে। এর পাশাপাশি আমরা অন্যান্য তথ্য জেনে নেব। পর্তুগিজ সবার আগে ভারতে এসেছিল কত সালে? 1498। প্রথম পর্তুগিজ কে আসছে? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা। আবার ভাস্কো দা গামা এসেছিল দ্বিতীয়বার 1502-এ, সব এডি। নেক্সট, আচ্ছা এর পাশাপাশি আমরা জেনে নেব যে পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম রাজধানী, ওরা গুরুত্বপূর্ণ রাজধানী যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে যে গোয়া। প্রথমে ওরা 1510-এ গোয়া দখল করেছিল, গোয়া দখল করেছিল 1510-এ, কিন্তু রাজধানী বানিয়েছিল 1530-এ। এটা খুব ভালো করে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। তার কারণও আছে, তার কারণ হচ্ছে এই পর্তুগিজরা ভারতে প্রথম এসেছিল, গিয়েছিল ভারত থেকে সবার শেষে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভারত স্বাধীনতা পেয়ে যায়, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে বা স্বাধীনতা অর্জন করে 1947-এ। তারপরেও এরা ছিল, এরা 1961 পর্যন্ত ছিল। 1961-তে এদেরকে তাড়ানো হচ্ছে।
ঠিক আছে, এডিতে 1961 সালে। নেক্সট ওলন্দাজ। আচ্ছা, ওলন্দাজ বা ডাচরা ইংরেজদের সাথে একটা যুদ্ধে হেরে যাচ্ছে, সেটা হচ্ছে 1759 বেদারার যুদ্ধে। বেদারার যুদ্ধে, ঠিক আছে, বলা হচ্ছে ব্যাটল অফ বেদারা, ব্যাটল অফ বেদারা বলা হয়। আচ্ছা, এর পাশাপাশি জেনে নাও ডেনিস, এরাও ইংরেজদের কাছে হেরে যাচ্ছে এবং 1845 সব কিছু ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে এরা পার্মানেন্টলি ভারত থেকে ব্যবসাপাতি উঠিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই ফ্যাক্টটা একটু গুরুত্বপূর্ণ যে ওরা 1445 সবকিছু বিক্রি করে দিয়েছিল ইংরেজদের কাছে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নেবে। 1857 সালের মহাবিদ্রোহের সময় উত্তরপ্রদেশের লখনৌ বা অযোধ্যা অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে মূল নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে বেগম হযরত মহল। বেগম হযরত মহল নেতৃত্ব দিয়েছিলেন লখনৌ বা অযোধ্যা অঞ্চলে। এর পাশাপাশি আমরা জেনে নেব নানা সাহেব কোথায় নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন, কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেবের সাথে ছিলেন তাতিয়া তোপি। ঠিক আছে, তাতিয়া তোপ বা তাতিয়া তোপি বলা হয়। কুনওয়ার সিং, ইনি বিহারের জগদীশপুরে নেতৃত্ব দিচ্ছেন, বিহারের জগদীশপুরে নেতৃত্ব দিচ্ছেন। রানী লক্ষ্মীবাই, আমরা সবাই জানি যে ঝাঁসিতে ইনি নেতৃত্ব দিচ্ছেন। ঠিক আছে, ঝাঁসিতে ইনি নেতৃত্ব দিচ্ছেন। খুব ভালো করে এই নামগুলো মনে রাখতে হবে, কে কোথায় নেতৃত্ব দিচ্ছেন, এগুলো তো ঠোঁটস্থ রাখতে হবে, পরীক্ষায় যদি কোশ্চেন করে তো পারতে হবে। ঠিক আছে, তার কারণ অন্য সবাই পেরে যাবে, সেখানে তুমি না পারলে তুমি অলরেডি ওইখানে পিছিয়ে গেলে। বুঝা গেল? নেক্সট, 1918 সালে গুজরাটের খরা পীড়িত কৃষকদের কর মুকুবের দাবিতে মহাত্মা গান্ধী তার প্রথম সম্পূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন কোথায় পরিচালনা করেছিলেন? উত্তর হচ্ছে খেদাতে, গুজরাটে অবস্থিত খেদা সত্যাগ্রহ। উত্তর, সালটা 1918 লেখা রয়েছে। এর আগে ঠিক এক বছর আগে গান্ধীজি কোথায় অসহযোগ আন্দোলন বা সত্যাগ্রহ পালন করেছিলেন? সেটা হচ্ছে চম্পারণে, 1917 সালে। এই সালটা মনে রাখতে হবে। এইখানে চম্পারণে গান্ধীজিকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজকুমার শুক্লা, নামটা মনে রাখবে, রাজকুমার শুক্লা। ইনি ছিলেন একজন কংগ্রেসের লিডার সেই অঞ্চলের। রাওলাট সত্যাগ্রহ 1919, রাওলাট সত্যাগ্রহ শুরু করা হয়েছিল রাওলাট আইনের বিরুদ্ধে। রাওলাট আইনটাকে বলা হচ্ছে ব্ল্যাক অ্যাক্ট, ব্ল্যাক অ্যাক্ট। আহমেদাবাদ মিল স্ট্রাইক, এটাও হচ্ছে 1918-তে। ঠিক আছে, 1918-তে। এই সমস্ত সালগুলো তো মনে রাখতে হবে। তার পাশাপাশি আরো অন্যান্য অনেক তথ্য আছে যেগুলো আগেও করানো হয়েছে, সেগুলো একটু রিভিশন দিয়ে দেবে। নেক্সট কোশ্চেন, 1939 সালের কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে সভাপতি হওয়ার পর মতভেদের জেরে ইস্তফা দিয়ে সুভাষচন্দ্র বসু কোন নতুন দল গঠন করেন? উত্তর হচ্ছে ফরওয়ার্ড ব্লক। কোশ্চেন হচ্ছে কত তারিখে, সালটা তো দেখলাম 1939, তারিখটা তোমরা লিখে নাও, 3 মে, 1939 এডি অবশ্যই। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ। এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করছেন সুভাষচন্দ্র বসু 1943-এ, কিন্তু এর আগে তৈরি করা হয়েছিল 1942-তে। দায়িত্ব চলে যাচ্ছে সুভাষচন্দ্র বসুর হাতে 1943-এ। ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তৈরি করা হয়েছিল এই আজাদ হিন্দ ফৌজ। স্বরাজ দল তৈরি হচ্ছে 1923-তে, মতিলাল নেহরু তৈরি করছেন স্বরাজ পার্টি। ঠিক আছে, মতিলাল নেহরু তৈরি করছেন। কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি করা হচ্ছে 1934-এ। ঠিক আছে, কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি করা হচ্ছে 1934-এ। এই সালগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এবার তোমাদের জন্য কিছু কোশ্চেন, খুব ভালো করে কোশ্চেনগুলো পড়বে এবং উত্তর করার চেষ্টা করবে। উত্তর জানলে অবশ্যই কমেন্টে জানাবে। তিনটেরই উত্তর জানা বাধ্যতামূলক না, যে কটা উত্তর তোমরা পারবে কমেন্টে অবশ্যই জানাবে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে গঠিত বিখ্যাত সমান্তরাল তাম্রলিপ্ত জাতীয় সরকার এর সর্বাধিনায়ক কে ছিলেন? নেক্সট, কর্ণজের পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধনের বিখ্যাত রাজসভা কবি কে ছিলেন? নেক্সট, কাহ্ন বংশের শেষ রাজাকে ক্ষমতাচ্যুত করে দাক্ষিণাত্যের বুকে বিখ্যাত সাতবাহন বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব সুন্দর কোশ্চেন, এগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নোট ডাউন করে নিয়েছো। এই রকমই আরো অনেক ক্লাস আসতে চলেছে, তার জন্য তোমরা এসবি ইনস্টিটিউটের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ক্লাস তো এই পর্যন্তই। থ্যাংক ইউ।